হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন দুপুরবেলা তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ব্লগটি এখান থেকে শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওর প্রথমেই বলে দিই, ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি আরও একটু ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু পারে আরও অনেক মিষ্টি বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে দিতে। কালকে রাতে ভিডিও এডিটিং করে ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে গেছিলো, তাই আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তবে আমার মনে পড়ে না যে অনেক রাত করে ঘুমালেও আমার ঘুম ভাঙতে দেরি হয়। তবে জানি না কেন আজকে ভোরবেলার দিকে অনেকটা এক টানা অনেকটা ঘুমিয়েছি। আর আজকে সকালে এত সুন্দর রোদ উঠেছে, উঠে দেখি 7:30 বাজে, বাইরে বেরিয়ে দেখি পুরো একদম রোদ। আর শীতটাও খুবই কম ছিল, একদম শীতটা ছিল না বললেই চলে। তো এত বেলায় ঘুম থেকে উঠেছিলাম দেখে সকাল সকাল আর আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করা হয়নি। সকালে ঘুম থেকে উঠে ওইদিকে আমি বাসি কাজকর্মগুলো সারছিলাম আর তোমার দাদাভাই চা করেছিল। তো আমি স্নান টান একেবারে যেহেতু দেরি হয়ে গেছিলো, তো একবারে স্নানটা কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে শাশুড়ি মা, আমি, তোমার দাদাভাই সবাই মিলে একসাথে চা খেয়েছিলাম। চাটা খেয়ে সকালে একটুখানি ফেনা ভাত রান্না করেছিলাম আর সেদ্ধ দিয়েছিলাম, সেদ্ধ ভাত যাকে বলে। তো সেদ্ধ ভাত রান্না করে খেয়ে আমাদের একটুখানি কাজ ছিল, তো তোমার দাদাভাইয়ের আর কি রুপোর কাজ ছিল, সেই রুপোর কাজটা একটু করছিলাম। কারণ তোমার দাদাভাই আজকে আবার যাবে আর কি এক জায়গায় মাল দিতে, তো অনেকটাই তাড়াহুড়া, ও ওদিকটা গোছাচ্ছে আর আমি এদিকটা একটুখানি হেল্প করে দিলাম। এত কিছু সমস্যার জন্য আজকে সকাল থেকে আর ব্লগটা আমি শুরু করতে পারিনি। তো যাই হোক, এখন দুপুরবেলা, দুপুর বলতে এখন ওই সব বেলা 12টা মতো বাজে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলা যে যে বাসনপত্রগুলো কি খাওয়া হয়েছিল, রান্না করা হয়েছিল, সমস্ত বাসনপত্র বেসিনেই ছিল। তো সমস্তটা মেজে ঘষে ধুয়ে তারপরে ভালো করে টপ কাউন্টারটাকেও মুছে পরিষ্কার করে দিয়েছি। আর বাড়িতে তোমরা জানোই টাইলসের কাজ হচ্ছে, তো মিস্ত্রি দাদাভাইরা চলে এসছে। তো এদিকে আমি বাসন টাসন মাজতে মাজতে রান্নাঘর পরিষ্কার করতে করতে এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু চায়ের জলটাও বসিয়েছিলাম। আর ভাতটা ভাতের যে চালটা, সেই চালটা কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর আগের থেকে চাল ভিজিয়ে রাখলে অনেকটা ভাতটা ঝুরঝুরেও হয় আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। এদিকে রান্নাবান্নার দিকে ঢুকে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই আজকে তাড়াতাড়ি করে আর কি আগেই মিস্ত্রি দাদাভাইদের চাটা বানিয়ে দিচ্ছি। ওখানে মিস্ত্রি দাদাভাই বললে বলা ভুল হবে, কারণ যিনি হেড মিস্ত্রি তিনি হচ্ছেন কাকা হয়, ছোটোবেলার থেকে ওনাকে চিনি। আর যে আর কি একটা লেবার হেল্পার আছে, তো ও হচ্ছে আমার মেয়ের থেকে অন্বেষার থেকেও ছোট, বলতে গেলে আমার ছেলের আর কি বয়সী, ছেলের সমান। তো এই জন্য দাদাভাইটা বললে কেমন হয়ে যায়, তো দাদাভাই না। তো যাই হোক, ওদের একটু চাটা করে দিলাম, যেহেতু ওরা একটু দেরিতেই চা খায়, দুপুরে চা খায়, তো ওদের দুপুরে চাটা দিয়ে আর আসেও কাজে ওরা অনেকটা লেট করে, সেই 10টার দিকে কিন্তু কাজে আসে আর ভাত টাত খেয়ে আসে দেখে, তো ওই সময়টা আর কি আর চা খায় না। তো একটু দেরি দুপুরের পর থেকেই ওরা চাটা খায়। তো ভাবলাম এদিকে রান্নাবান্নায় ঢুকে গেলে আরও হয়তো অনেকটা লেট হয়ে যাবে, এই কারণে ওদের আগে চাটা করে দিয়ে নিলাম। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে করব টমেটো আর তেঁতুল দিয়ে টক ডাল। আর এখানে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। অনেক দিন আগে একটা দিদিভাইয়ের ইউটিউব আর কি রান্নার চ্যানেল আমি রান্না দেখতাম অনেক দিন আগে, যখন আমি কোনো ইউটিউবে কাজ আর কি করা শুরু করিনি, সেই সময়টার কথা বলছি। তো আমি তো আগে যখন ডাল রান্না করতাম, এরকম টমেটো হোক যাই হোক না কেন, আগে হচ্ছে ডালের মধ্যে দিয়ে ডালটাকে ফুটিয়ে তারপরে ফোড়ন দিতাম। তবে ওই দিদিভাই চ্যানেলটা দেখার পর থেকে উনি দেখতাম প্রত্যেকটা ডাল এই যে এরকমভাবে রান্না করে, যে ডালে আর কি যেই সবজিটাই দেবে না কেন, সে আম হতে পারে বা টমেটো, যেটাই দেয় না কেন, সেটা এরকম ফোড়নের সাথে তেলে দিয়ে একটু ভেজে তারপর ডালটাকে ঢেলে দেয়। তো আমিও অনেক দিন ধরে এইভাবেই ডালটা রান্না করছি, খেতে বেশ কিন্তু ভালোই লাগে। তার কারণ তেলের ওপরে দিলে যে সবজির কাঁচা একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকে না, আর ডালটাও না খেতে বেশ ভালো লাগে। তো সেই তখন থেকেই, সেই দিনের পর থেকে কিন্তু আমি ডাল এভাবেই রান্না করি। আমি এখন যে কোনো জায়গায় যদি কেউ রান্নাও করতে বলে আমাকে, সেখানেও কিন্তু এইভাবেই ডাল রান্না করি। তো যাই হোক, আজকে একটু মাংস এনেছিল। অন্বেষা কিন্তু অনেক দিন ধরে বলছে যে মাংস খাবে। কালকে শনিবার বলে আমি মাংস আনাইনি, কালকে তো সারাক্ষণ বায়না করে খেয়েছে মাংস। আসলে যেহেতু আমাদের আর কি ঘরটা ধরেছে, তো এদিকে টাকা পয়সারও খুব একটু
একটু টানাটানি চলছে, তাই আমাদের খাওয়া দাওয়ার দিকটা একটু চেপে চেপে চলছে। মাছ মাংসটা একটু কমই খাওয়া হচ্ছে, তোমরা আমার ব্লগে দেখতেই পাচ্ছ। মাছটা যদিও খাচ্ছি, মাংসটা একদমই মানে খুবই কম খাওয়া হচ্ছে। এবার ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো এসব বোঝে না, তো ওদের তো মনটা ছুটে যায় না মাংস খাওয়ার জন্য। তো এই কারণে কালকে অনেকবার বলার পরও যখন মাংসটা আনা হয়নি, আজকে দেখলাম যে তোমাদের দাদা ভাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে টাকা দিয়েছে, মেয়ের হাতেই টাকা দিয়েছে, যেহেতু আজকে রবিবার, মেয়ের সকালটা পড়া থাকে না, সকাল টাইমটা ও পুরোই ফাঁকা থাকে, আবার সেই বিকেল টাইমে পড়া থাকে। তো এই কারণে ও সকালে ঘুম থেকে উঠেই আগে মাংসের টাকা দিয়েছে আর বলেছে মেয়েকে যে মাংস নিয়ে আয়। আর মাংস নিয়েছে। আর শাশুড়ি মা যেহেতু মাংস খায় না, ওনার জন্য একটু চুনো মাছ মানে ছোটো মাছ রাখা হয়েছে, সেটা আর কি আলু কুচিয়ে সিম কুচিয়ে রান্না হবে। তো এইদিকে টুকটাক করে গোছাতে গোছাতে এদিকে কিন্তু আমার ডালটাও ভালো মতো ফুটে গেছে, ডালটাকেও নামিয়ে নিলাম। নামিয়ে এখন সব মাছের যা সবজি আর এদিকে মাংসের যা আর কি আলু পেঁয়াজ টিয়াজ সব রেডি করে নিচ্ছি। আর দেখবে মানে রান্নার আগে আর পরে অনেক কাজ থেকে যায়, কিন্তু রান্নার সময় কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। রান্নার জিনিস যদি সমস্ত কিছু গোছানো থাকে না, তাহলে দেখবে সময়টা খুবই কম লাগে। আর দেখো আজকে এই লাল জুটি আর লাল আর ওই গোলাপি কালারের দুটো ঝুড়ি কিনেছি। এই ঝুড়িগুলো না ভীষণ কাজে, যেমন খাবার দাবার ঢাকতেও কাজে লাগে, তেমনি কিন্তু এরকম সবজি ধোয়া, মাছ ধোয়া, মাংস ধোয়া, মানে অনেক কাজেই কিন্তু এই ঝুড়িগুলো লাগে। এর আগেও দুটো কিনেছিলাম, আর আজকেও দেখছি ফেরিওয়ালা দাদা এসছে বাড়ির উপরে, তো আজকেও এই দুটো কিনেছি। হাজব্যান্ড তো ভীষণ রাগারাগি করে এগুলো কিনতে, কারণ যেহেতু ওরা ছেলে মানুষ, ওরা তো আর বোঝে না রান্নার কাজে কোনটা লাগে বা সংসারের কাজে কোনটা লাগে, আমাদের কোন জিনিসটাতে মানে সুবিধা হয় কাজ করতে, ওরা তো সেটা বোঝে না। ওরা শুধু জিনিস কেনা দেখলেই চেঁচায়, মানে সবাই চেঁচায় না, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ভীষণই চেঁচায়। আর ও হলো এইসব জিনিস কেনার জন্য টাকা একদম মোটেই দিতে চায় না। আমি সংসারে খরচ থেকে একটু একটু করে বাঁচিয়ে, এই যেমন ধরো 10 টাকা 20 টাকা এরকম করে বাঁচিয়ে বাঁচিয়ে কিন্তু সংসারের জিনিস কিনি। আর তাছাড়াও আমি একটা ঘট কিনেছি, মানে মাটির যে ঘটগুলো হয় টাকা জমানোর জন্য, সেই ঘটগুলোও কিনেছি। এমন সংসারের টাকার থেকে কিছু কিছু বাঁচিয়ে কিন্তু আমি সেই ঘটেও 10 টাকা 20 টাকা 50 টাকা যখন যেমন হয় তখন কিন্তু তেমনই ফেলে রাখি। এটা কিন্তু আমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কারণ জানো তো বন্ধুরা, এর আগেও আমি একটা এরকম ঘট কিনেছিলাম, সেই ঘটে এরকম আমি সংসার খরচ বাঁচিয়ে বাঁচিয়ে টাকা জমিয়ে 10,000 টাকার ওপরে কিন্তু আমি সেই ঘটে জমিয়েছিলাম। আর সেই টাকাটাও কিন্তু আমি একটা কাজেই লাগিয়েছিলাম। সেই কাজটা হলো আমার যে এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ, তো আমি কিন্তু বহু বছর রান্নাঘরে প্রচুর পরিমাণে কষ্ট করেছি। রোদে ভিজে, মানে রোদে পুড়ে, জলে ভিজে, বৃষ্টিতে ভিজে কিন্তু আমি রান্না করেছি। ছেলে মেয়ে পেটে নিয়েও আমি ওরকমই কিন্তু রান্নাবান্না করেছি। তো আমি যে ঘটে 10,000 টাকাটা জমিয়েছিলাম, তোমার দাদাভাই হাতে তুলে দিয়েছিলাম যে আমার এরকম সিঁড়ির তলায় ভালো করে টাইলস বসিয়ে আমাকে একটা সুন্দর করে রান্নাঘর করে দাও। আসলে আমি জানি 10,000 টাকায় কিছু হয় না, তবু ওই যে জমিয়ে আমি ওর হাতে 10,000 টাকা তুলে দিয়েছি, ওই যে একটা মানে সেভিংস বা একটা টাকাটা এগিয়ে থাকা, এটা কিন্তু আমার অনেক কাজে লেগেছিল। ও 10,000 টাকার মধ্যে আরও নিজস্ব কিছু মানে আরও আর কি কিছু না, মানে অনেকটা টাকা ভরেই কিন্তু আমার এই রান্নাঘরটা ও বানিয়ে দিয়েছিল। বাইরে কাজে গিয়ে বা কাজ করে অনেক টাকা ইনকাম করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। সংসারের থেকেও কিন্তু সংসারের থেকে এরকমভাবে বুদ্ধি করে বাঁচিয়ে বাঁচিয়ে অনেক টাকা সেভিংস করা যায়। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজকর্ম করে দেখো দুদিকে কিন্তু আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে চুনো মাছ বসিয়ে দিলাম, আরেকদিকে কিন্তু মাংসটা বসিয়ে দিলাম। আসলে এই চুনো মাছটা এইভাবে মশলা দিয়ে আর এই মাছ টাছ দিয়ে সিম টিম দিয়ে একবারে ঢেকে একদম সুন্দর করে লো ফ্লেমে করলে এই চুনো মাছের তরকারিটা খেতে এত টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। আর নামানোর সময় একটু ধনেপাতা দিলে তো ব্যাস, আর কোনো কথাই হয় না। দেখবে শীতকালে যত তরকারি যাই রান্না করো না কেন, একটু যদি মশলা টশলা কমও হয় মশলাপাতি, তাও কিন্তু অতটা অসুবিধা হয় না, কারণ শীতকালে থাকে কিন্তু আমাদের ধনেপাতা। এদিকে ভাতটাও হয়ে গেছে, ওদিকে কিন্তু মূলোর বড়া বসিয়ে দিয়েছিলাম। কালকে দেখেছিলে যে ওই যে মূলো কুচিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, তো ওখান থেকে কিছু মূলো বার করে তারপর কিন্তু আমি আজকে ঘরে চালের গুঁড়ো ছিল, লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ দিয়ে কিন্তু কিছু বড়াও ভেজে নিয়েছিলাম। আসলে এরকমভাবে যদি কিছু কিছু কাজ এগিয়ে থাকা যায়, তাহলে দেখবে পরের দিনটা অনেকটা সুবিধা হয়। আর দেখবে চট করে চটপট একটা রান্নাও কিন্তু হয়ে যায়। তো ওদিকে মাংস আর গুঁড়ো মাছটা বসিয়ে দিয়েছি, মানে চুনো মাছটা এখন দুটোই লো ফ্লেমে দিয়ে সুন্দর করে কষা হতে থাকুক। আর এদিকে যা ছোটোখাটো কাজকর্ম আছে সেগুলো আমি টুকটুক করে গুছিয়ে নিতে থাকবো।
সকালে সবজি নেওয়ার সময় সবজিওয়ালা দাদাভাইয়ের থেকে 250 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছিলাম। কাঁচা লঙ্কার কী পরিমাণে দাম হয়েছে। তো যাই হোক, ওখান থেকে কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে এরকম একটা কন্টেনারে ভরে রেখে দেবো। তাহলে যখন তখন আলু মাখা বলো, মুড়ি মাখা বলো, ডালেও দেওয়া যায়, আবার যে কোনো মাছের ঝোল টোল করলেও কিন্তু এখান থেকে নিয়ে বেটে দেওয়া যায়। আর একটু কোচানো থাকলে দেখবা চট করে মুড়ি মাখাতে, তারপরে তোমার আলু মাখাতে কিন্তু অতটাও আলসামি লাগে না। আর কিছু কাঁচা লঙ্কা আস্ত রেখে দিলাম, তার কারণ হচ্ছে তোমার দাদাভাই প্রত্যেক দিন মানে কাঁচা আর কি, আমাদের দেখবে প্রত্যেক দিন কিছু না কিছু ভাজা হয়। মানে হাজব্যান্ডের জন্য এক চাক বেগুন হলেও বা এক চাক আলু হলেও কিন্তু আমাকে ভাজতে হয়। আর কাঁচা লঙ্কা আর ভাজা দিয়ে প্রথম ভাতটা খেতে ভীষণই পছন্দ করে। তো এই কারণে কিছু কাঁচা লঙ্কা এক্সট্রা রেখে দিলাম। মানে প্রত্যেক দিন ধরো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ও এমনি কাঁচাই খেয়ে থাকে আর কি। তারপর ধনেপাতাগুলোর গোড়াটা ভালো করে পরিষ্কার করে কেটে ফেলে দিয়ে এরকম একটা কন্টেনারে ভরে রেখে দিলাম। ধনেপাতা তোমরা এমনি যদি খালি রাখো তাহলে দেখবে কেমন শুকিয়ে যায়, এমনি খালি ফ্রিজে রাখলেও শুকিয়ে যায়। তবে এরকম একটা কন্টেনারে ভরে রেখে দেবে, 7 দিন কেন 10 দিন পরেও যদি ধনেপাতা তুমি ওখান থেকে বার করো, একদম প্রথম দিন যেমন টাটকা রেখেছিলে ধনেপাতা, ঠিক তেমনই কিন্তু 10 দিন পরেও টাটকাই থাকে। আর চট করে ধনেপাতার দামটা এত বেড়ে গেল, বেশ দুদিন আগেও দেখতাম যে অনেক সবজি নিলে কিছু ধনেপাতা ফ্রি দিয়ে দিত, বা 5 টাকা ধনেপাতা চাইলে একদম 1 আঁটি ধনেপাতা দিয়ে দিত। তবে আজকে সবজিওয়ালা দাদার কাছে দেখলাম আমাকে ফ্রিতেও দিল না, আবার যখন ধনেপাতা চাইলাম তখন দেখলাম 5 টাকার ধনেপাতা একদম অল্প দিচ্ছিল। তারপরে আমি 10 টাকার নিলাম, কারণ বেশ কয়েকদিন হলো ধনেপাতা বাটা খেতে ইচ্ছা করছে। তো ধনেপাতার দাম যেহেতু বেড়ে গেছে, এরপরে আর বাটা খাওয়া যাবে না, তাই বেশ 2-1 দিনের মধ্যেই ইচ্ছে আছে বাটা খেয়ে নেব। গল্পে গল্পে এখানে দেখো আমার চুনো মাছের তরকারিটাও হয়ে গেল। আর চুনো মাছটা যখন নামিয়েছিলাম এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, খুব ভালো লাগছিল। এখান থেকে অর্ধেকের বেশি চুনো মাছ শাশুড়িমাকে দিয়েছিলাম, আর একটুখানি আমার জন্য রেখে দিয়েছিলাম, যেটা কিনা আমি খেয়েছিলাম। চুনো মাছ খেতে আমারও ভালো লাগে, জানো তো। ছোটোবেলায় না চুনো মাছ খেতে একদম পছন্দ করতাম না, মা রান্না করতো, খেতে একদমই ভালোবাসতাম না। বড় মাছ মাংস এগুলোই বেশি ভালোবাসতাম। তবে দিন যায়, কথায় আছে না, দিন যায় সব কিছুই বদলে যায়। তো ঠিক তেমনি আমাদের মেয়েদের জীবনটা কিন্তু দিন যেতে যেতে বদলে যায়। বাপের বাড়িতে আমরা একরকম থাকি, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে সব কিছু এক নিমেষে পাল্টে যায়। যেটা কখনো খেতাম না সেটাই খেতে হয়। এদিকে দেখো মাংসটাও হয়ে গেছে, আর সকলের জন্য কিন্তু ভাতও বেড়ে নিয়েছি। যেহেতু দুপুরবেলা গরম গরম ভাত, সবার যেন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর মাংস হলে তো বাচ্চাদের বুঝতেই পারো, ওদের খিদেটা কিন্তু আরও বেশি, মানে তাড়াতাড়ি পেয়ে যায়। আর আমাদের না এখন সত্যি কথা বলতে, আগে ছোটোবেলায় আমাদেরও মুরগির মাংস হলে মানে খুব কতক্ষণে ভাত খাবো, আর কতবার যে ভাত খেতাম, মাংসের গন্ধে গন্ধে ভাত খেয়ে নিতাম। তবে এখন যেন কেমন যেন মাংসটা আর বেশি ভালো লাগে না। যাই হোক, সকলে মিলে ভাত খেয়ে দিয়ে নিয়েছিলাম। আজকে মেনুতে ছিল চুনো মাছ আর টমেটো আর তেঁতুলের টক ডাল, সেই সঙ্গে ছিল মূলোর বড়া, আর তার সঙ্গে ছিল চিকেন। ব্যাস এইটুকুই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ওই যে তোমাদের বললাম যে হাজব্যান্ড যাবে এক জায়গায় শাড়ি দিতে, তো শাড়িগুলো সব পার্টির বাড়ির থেকে নিয়ে এসে এখন দেখো ওগুলো ওর সাথে সাথে গুছিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ভাঁজ করে ভরে ভরে দেবো, তারপরে ও কিন্তু চলে যাবে পার্টির বাড়িতে। এখন বর্তমানে যা অবস্থা পড়েছে, মানে আমাদের বাজার দর বলো আর সমাজের প্রত্যেকটা জিনিসের দাম বলো আর সমাজের কথাই বলো না কেন, এখন কিন্তু যা দিনকাল পড়েছে বর্তমানে, সেখানে কিন্তু দাঁড়িয়ে মানে দুজন যদি ইনকাম না করা হয়, তাহলে কিন্তু সংসার মোট কথা একদম ভালোভাবে চালানো যাবে না। ওই হয়তো কোনো রকম খেয়ে দিয়ে বেঁচে থাকা যাবে, এটাই যা। কারণ এখন যদি হাজবেন্ডের একার ইনকামের ওপর আমরা আশা করে বা ভরসা করে বসে থাকি, তাহলে কিন্তু সংসারটাই পুরো কানা হয়ে যাবে। কারণ এখন মানে বর্তমান সমাজে বাজারের দ্রব্যমূল্যের যা আর কি দাম, প্রত্যেকটা জিনিসের এত পরিমাণে দাম, সেই সঙ্গে বাচ্চাদের স্কুল কলেজ পড়াশোনা, অসুখ বিসুখ, নিজেদের জামা কাপড়, খাওয়া দাওয়া, সমস্তটা যদি একার ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সংসারে আর কোনো আয় উন্নতি বা কোনো রকমভাবে সংসারটা ভালো মতো চালানো যাবে না। তাই বর্তমান যুগের কথা ভেবে এবং বর্তমান অবস্থার কথা ভেবে উভয়কেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। উভয়কেই কিন্তু, শুধু আমি মেয়ে বলে আজকে ছেলের পাশে দাঁড়াবো না বা ছেলেদের কাজ করবো না, এটা কিন্তু না। আবার ছেলেদেরও ভাবতে হবে যে আমার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী যেহেতু আমার কাজকর্মগুলো করছে, তাহলে ওর কাজেও মানে আমি কিছুটা হলেও হেল্প করি। এই হেল্প করা মানে সংসারের প্রত্যেকটা কাজ করা নয়, মানে হেল্প করা মানে স্ত্রীর পাশে দাঁড়িয়ে কিছু কিছু কাজে হেল্প করা। এইটুকু যদিও করা হয়, তাহলে দেখবো একটা গৃহবধূ সংসারের সমস্ত কাজ করে স্বামীর পাশে কিন্তু অনায়াসেই দাঁড়াতে পারে।
বর্তমান যুগে একজন ইনকাম করবে আর একজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। কারণ সে কিন্তু আর জীবনে কখনো কোনো রকমভাবে উন্নতি করতে পারবে না, সেখানেই কিন্তু সে থেমে যাবে। আর আমার যেটা মনে হয় বর্তমান যুগে দাঁড়িয়ে এখন কিন্তু কেউ বেকার নেই। প্রত্যেকটা হাউসওয়াইফ বলো, ঘরের মেয়ে বলো, বউ বলো, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কাজে নিজেকে ইনভলভ করে রেখেছে। আজকে হাজব্যান্ডের থেকে যদি নিজের হাত খরচাটাও চেতে হয় তাহলে কিন্তু সেখানে অনেকটাই ঘাটতি পড়ে যায়। তাহলে আজকে আমি যদি টুকটাক কিছু কাজকর্ম করি বা হাজব্যান্ডকে একটু একটু করে সাহায্য করি, সেখান থেকে যদি নিজের জামা কাপড়গুলো বলো বা ছেলের একটা টিউশনের মায়না বলো বা মেয়ের একটা চুড়িদার বলো বা নিজেদের শখের কোনো একটা জিনিস বা ঘর সাজানোর একটা জিনিস বা আজকে বিকেলের টিফিনটা, এগুলো যদি আমি চালাতে পারি তাহলে দেখবে দিন শেষে, মাস শেষে, বছর শেষে একটা যদি গড় হিসাব করি সেখান থেকেও দেখবে হাজব্যান্ডের কিন্তু অনেকটাই মানি সেভিংস হয়, আর যেটা কিনা আমাদের পরবর্তীতে গিয়ে অনেকটাই উপকারে আসে। আজ আমার যখন বিয়ে হয়েছে তখন আমি কিন্তু একদমই ছোট্ট, তো একদমই ছোট বলতে 16 বছর, যেটা কিনা এখনকার যুগে কখনোই সম্ভব নয়। তো তখন আমি বিয়ে হয়ে এসেছি। আর সত্যি কথা বলতে আমার বিয়ের পরে কিন্তু খাবার দাবার, ঘর দুয়ার সমস্ত কিছুরই কিন্তু অনেক কষ্ট করেছি। তবে সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমি তখন থেকে এতটা কঠিন হয়েছি আর এতটা শক্ত হয়েছি, আমি তখন থেকেই কিন্তু মনস্থির করে নিয়েছিলাম যে না, হাজব্যান্ডকে যেভাবেই হোক হেল্প করতেই হবে এবং তার পাশে দাঁড়াতেই হবে এবং নিজেকে কোনো না কোনোভাবে কিন্তু একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করাতে হবে। তো সেই দিন থেকে কিন্তু হাজব্যান্ডের পাশে আমি হাজব্যান্ডের সমস্ত কাজে কিন্তু হেল্প করি। তাছাড়াও কিন্তু নিজে বাইরের থেকেও কাজ এনে এনে ঘরে বসে অনেক ধরনের কাজ করেছি। আর সে কাজ করেছি দেখেই হয়তো ভগবান একটু মুখ তুলে তাকিয়েছেন, আর যেই জায়গায় ছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ভালো আছি। তো যাই হোক, গল্পে গল্পে দেখো হাজব্যান্ডকেও সমস্ত কিছু গুছিয়ে দিলাম। ও কিন্তু বেরিয়ে গেল কাপড় নিয়ে একদম পার্টির বাড়িতে। আর তারপরে দেখো আমি রান্নাঘরটাকে ভালো করে, যেহেতু আজকে চিকেন রান্না হয়েছে আর দুপুরবেলা এত কিছু রান্না হয়েছে, রান্নাঘরটা আমার অনেক ছোট, সিঁড়ির তলায় আর কি রান্না করি আমি। তো রান্নার জায়গাটা অনেকটাই ছোট, আর যেহেতু সাদা টাইলস, ওটা যদি ভালো মতো রোজ রোজ না মোছা হয় তাহলে কিন্তু অনেকটা দাগ ছোপ পড়ে যাবে আর দেখতেও খারাপ লাগবে। এই জন্য তো আমি রোজ মুছি। আর তবে আজকে যেহেতু চিকেন রান্না হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে, একটু ভালো করে ক্লিনার দিয়ে সুন্দর করে মুছে দিলাম। খাবার টেবিলটাও ভালো করে মুছে খাবার দাবারগুলো ঢেকে রেখে এখন দেখো এই যে ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন তো আমাদের ঘরের যা সমস্যা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিকঠাক করে এতদিন তো তাও খাওয়ার জায়গাটাও ছিল না, এখন 2 দিন ধরে অন্তত একটা টেবিল পেতে অন্তত খাওয়ার জায়গাটা আর কি বার করে নিতে পেরেছি। আর তাছাড়া তো তোমরা দেখোই আমাদের ঘরের চারিকোনায় বস্তা টস্তা সমস্ত কিছুতে ভর্তি, কিছু করার নেই। ওপরটা পুরো কমপ্লিট হলে তারপর নিজের মতো করে হয়তো একটু গুছিয়ে নিতে পারবো। তবে দেখা যাক কতদূর কি করা যায়, যতটা করা যাবে ততটাই করবো। আর তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। আর চলো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এত পর্যন্ত যারা দেখছো তাদের একটা কথাই বলি, প্লিজ আমার পাশে থাকো একটুখানি, আর আমাকেও একটু এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা একটু সাপোর্ট করো, একটু শেয়ার করে দাও, তাহলে হয়তো আমিও কোনো না কোনোভাবে একটু ইউটিউবে জায়গা করে নিতে পারবো। যেটা কিনা আমাদের প্রত্যেকটা ইউটিউব যারা আমরা কাজ করি প্রত্যেকেরই স্বপ্ন একটা ইউটিউবের জায়গা করার। তো তেমন আমারও স্বপ্ন। সমস্ত কাজকর্ম করে আজকে যেহেতু দুপুরবেলা রান্না করেছি, একটু বেশি করে ইচ্ছে করে রান্না করে ধুয়েছি, যাতে রাত্রেবেলা প্রত্যেক দিন না এরকম আর রান্না করতে ইচ্ছা করে না। পুরো 12 মাসে এরকম রাত্রেবেলা রান্না করতে। তো আজকে ইচ্ছে করেই দুপুরবেলা একটু বাড়ির রান্না করেছি, এটা রাত্রে হয়ে যাবে। তো হাজব্যান্ডও বাড়িতে নেই, আমিও একাই বাড়িতে আছি, ছেলেকে পড়তে বসিয়েছি। তো ও পড়ছে আর আমি একা একা বসে কি করব। তো কিছুর উপর কাজ একটু বাকি ছিল, সেটাই বসে বসে করছিলাম। তো হাজব্যান্ডের একটু অনেকটা আগিয়ে গেল, এসে মালটা ঝালবে আর অনেকটা মাল কিন্তু রেডি হয়ে যাবে। তো যাই হোক, আর রাতে দেখো এখন সবাই বাড়ি চলে এসছে, ছেলেরও পড়া হয়ে গেছে। ছেলে বললো মা তাহলে খাবার টাবারগুলো একটু গরম করো, খেয়ে নিই। ভাত ডাল তরকারি যা ছিল সমস্ত কিছু গরম করে ওকে এখন ভাতটা আর কি খাইয়ে দেবো। আর এদিকে আমার দেখো সমস্ত কিছু গরম হয়ে গেছে। সকালে একটু ডাল ছিল, সকাল না দুপুরে একটু ডাল ছিল, অল্প কয়েকটা মাংসর পিসও ছিল, একটু ঝোল ছিল আর সামান্য অল্প একটুখানি চুনো মাছও ছিল। তো সমস্ত কিছু গরম করে নিলাম আর ভাতটাকে গরম করে নিলাম, শুধুমাত্র চুনো মাছটাকে গরম করে নিই। আর আগে জানো তো আমার এরকম গরম করা তরকারি খেতে একটু ভালো লাগতো না, আর
এখন কি জানি গরম গরম জিনিসগুলো খেতে যেন বেশি ভালো লাগে। আগে মানে ঠান্ডা তো ঠান্ডাই খেতাম, ওটাকে গরম করলে যেন আমার মনে হতো টেস্টটা চলে গেছে এরকম। তবে এখন আর ওগুলো হয় না, এখন ওই গরম করেই খেতে হয়। দেখো আমার সমস্ত কিছু গরম হয়ে গেছে, আর এই যে ছেলেরও পড়া হয়ে গেছে। এখন ওকে ভাত খাইয়ে দেবো, ও ঘুমিয়ে পড়বে। তারপর তোমার দাদাভাই আমরা অন্বেষা পড়তে গেছে, আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে, চলো টাটা, সবাইকে গুড নাইট। যদি ভিডিওতে কিছু ভুল বা কোনো কিছু খারাপ বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, আর ভুলভ্রান্তিগুলো একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। চলো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কালকে নতুন একটি ব্লগের মাধ্যমে। তো এখন সবাইকে শুভরাত্রি।